আইনে তো কোনো বাধা নেই, কারণ তাদেরকে আপনি আটকাবেন কি করে? অ্যাবসলিউটলি রাইট। আমি হ্যাঁ, সে কারণে সে কথাটা বলেছে, তিনি এটা বলেননি যে আমি চাই তারা নির্বাচনে আসুক। এই মুহূর্তে যদি একটা নির্বাচন হয়, আওয়ামী লীগ তো অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করবে। এই বিশ্বাস, এটা আসলে তারা যদি এটাকে একটা ইনক্লুসিভ প্ল্যাটফর্ম হিসাবে গঠন করার বা তৈরি করার চেষ্টা করেন, বা এই ধরনের তাদের চিন্তা থাকে, তাহলে হয়তো এটা অসম্ভব কিছু না হতেও পারে। যেমন ধরেন, বাংলাদেশে তারুণ্য নির্ভর যে শক্তিগুলো আছে, আমরা যারা আছি, সবাই যদি আমরা এরকম একটা চিন্তা করি যে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণের জন্য, পুনর্গঠনের জন্য এই তারুণ্যের শক্তিগুলোকে একটা জায়গায় করে একটা কমন প্ল্যাটফর্ম বিনির্মাণ করা, তৈরি করা, তাহলে এটা আবার অসম্ভব বলে কিছু মানে নেই, হতেও পারে। বাংলাদেশের রাজনীতিতে এরকম নানান ইতিহাস, নানান ঘটনা আছে, অতীতেও হয়েছে, ভবিষ্যতেও যে হবে না তার এরকম কোনো বিষয় নেই, হতেও পারে। তো এটা আসলে দেখা যাবে সামনে তাদের অগ্রগতি, তাদের কর্মকাণ্ড, তাদের যে রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া, সেটার উপরে ডিপেন্ড করে। তো সেটা হয়তো আমরা আরো 1-2 মাস অপেক্ষা করতে হবে। সেই 1-2 মাসের মধ্যে হয়তো বিষয়টা খোলাসা হয়ে যাবে, যেহেতু কিন্তু তারা এখানে আগামী একটা জিনিস, জানুয়ারি মানে থেকে। আমি আপনারা তো সবাই এই আন্দোলনের সাথে যুক্ত ছিলেন এবং সবাই মোটামুটি পতিত সরকার বিরোধী এখানে যারা রয়েছেন। আপনাদের মধ্যে এই একটি বড় ইস্যু নিয়ে এখন দেখা যাচ্ছে যে দুজন বা দুটি পক্ষ দুদিকে কথা বলছেন। আই মিন, এই চারজন দুটি পক্ষ হয়ে গেছেন। আমার কাছে মানে একটা প্রশ্ন আমার মনে জাগে, সেটা হলো নির্বাচনটা কি আসলে 24-এর রক্তের স্পিরিটের পক্ষে বিপক্ষে চলে গেল কিনা, নির্বাচনের দাবিটা? মানে তারা যেটা বলছে যে নির্বাচন এই মুহূর্তে হবে না, নির্বাচনের হয়তো যে কারণে রক্ত দেওয়া হচ্ছে সেটার সাথে বেইমানি করা, যে সংস্কারের জন্য রক্ত দেওয়া হয়েছে সে সংস্কার না করে আবারও একই রকম আগের কি বলে আগের চেহারাতেই দেশকে পরিচালনা করবার জন্য কোন একটা দলের কাছে, কোন একটা গ্রুপের কাছে দেশের পরিচালনার দায়িত্ব দেওয়া। সেটাকে আপনি কি বলবেন? আসলে কি নির্বাচন এখন দিলেই যে সরকার আসবে তারা কি আসলে পরিবর্তনের জন্য যে সরকার চেয়েছে মানুষ সেই সরকার কি আসবে, নাকি আবারও আগের মতো রাজনীতি ফিরে যাচ্ছে? বিষয়টা হচ্ছে কি, আপনি যেটি বললেন যে এই বিপ্লব বা এই শহীদদের যে রক্তের স্পিরিট, মানে নির্বাচনটা আসলে এই স্পিরিটের বিরুদ্ধে কিংবা পক্ষে, বিষয়টা এমন না। অবশ্যই নির্বাচন এই বিপ্লব পরবর্তী যে আমাদের পুনর্গঠিত বাংলাদেশ, এই বাংলাদেশের পক্ষে, শহীদদের স্পিরিটের পক্ষে, এই বিপ্লবের স্পিরিটের পক্ষে। কিন্তু আমাদের কথা হচ্ছে যেন তেন নির্বাচন, আমরা তো নির্বাচন সবাই চাই, কেউই কিন্তু হুম। নির্বাচনের বিরুদ্ধে না, বিপক্ষে না, সবাই নির্বাচন চাই। কিন্তু কথা হচ্ছে নির্বাচনটা যাতে যেন তেন না হয়, অতীতের মতো যাতে একটা ছলাকলা নির্বাচন, যেন তেন নির্বাচন হয়ে এখানে একটা আবারও হযবল অবস্থা তৈরি হলো, যেই লাউ সেই কদুর মতো একটা অবস্থা, এরকম পরিস্থিতি যাতে না হয়, এটা নিয়ে সবাই কনসার্ন, এটা নিয়ে সবাই চিন্তিত, এটা নিয়ে সবাই আসলে উদ্বিগ্ন। আমরা এই জায়গাতেই সবাই আসলে মানে ফোকাস দিচ্ছি যে আমরা একটি সুন্দর কাঙ্ক্ষিত নির্বাচনের মাধ্যমে আমরা একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। সেই সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য এই যে নির্বাচন প্রক্রিয়া, এই নির্বাচনটা কিভাবে হবে, কবে হবে, কার মাধ্যমে হবে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু এখন আলোচনা হচ্ছে। এখন আপনি মনে করেন আজকে যদি নির্বাচন হয়ে যায়, একটা নির্বাচন তো হবে, জনগণ ভোটও দেবে, কিন্তু এই যে ফরমেশন, এই যে অবস্থা, এই যে ইনভায়রনমেন্ট, এই যে পরিস্থিতি, এই ইনভায়রনমেন্টে যদি একটা নির্বাচন হয়, আসলে ওই যে এরা, আমাদের আতাউল্লাহ সাহেব, এখানে আমাদের ব্যারিস্টার ওমর ফারুক ভাই সাহেব, ওমর ফারুক ভাই যে বিষয়গুলো বললেন, আসলে সেটাই কিন্তু বাস্তব। নির্বাচন হবে, কোন একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, কিন্তু বাস্তবিক অর্থে জনগণের যে আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা, সেটা কিন্তু পূরণ হবে না। তো সেই জন্যই আমরা বলেছি যে আসলে কাঙ্ক্ষিত একটা প্রয়োজনীয় সংস্কার করে যাতে আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাই। আবার এই সরকার পরিপূর্ণভাবে শতভাগ সংস্কার করবে, এটাও আমরা বিশ্বাস করি না। কারণ এই সরকার শতভাগ নির্বাচন করার জন্য যে সক্ষমতা, যে স্টাবিলিটি, যে স্টামিনা, যে স্ট্রংনেস, কোনোটাই কিন্তু এই সরকারের নেই। সুতরাং শতভাগ তারা সংস্কার করতে সক্ষম, করতে পারবে, এটাও যদি আমরা মনে করি, কথা বলে বিশ্বাস করি, তাহলে এটা আবার বাতুলতার মতো একটা অবস্থা হয়ে যাবে। সুতরাং এটাতেও আমাদের মানে পরিষ্কার একটা ধারণা রাখতে হবে যে এই সরকার শতভাগ সংস্কার গতকালকে করতে পারবে না, গতকালকে কিন্তু যে বিষয় নিয়ে যে বেশ প্রয়োজনীয় সংস্কারগুলো দরকার, প্রয়োজন, সেগুলো অবশ্যই করতে হবে। সেগুলো ছাড়া একটা যেন তেন নির্বাচন করে বা তড়িঘড়ি করে একটা নির্বাচন দিলে আসলে কোনো লাভ এক হবে না। লাইনের শেষ উত্তর চাচ্ছি। গতকালকে আমি নিজেও জনাব বদিউল আলম মজুমদার সাথে আমার কথা হয়েছে। তিনি একটা কথা বলেছেন যে আওয়ামী লীগের নির্বাচনে আসতে কোনো বাধা নেই। এটি নিয়ে বেশ হুলস্থুল শুরু হয়ে গেল। তিনি যেটা বলেছেন আমাকে, যে তিনি এভাবে বলেননি যে আওয়ামী লীগ নির্বাচনে আসবে তিনি এটা চান, তিনি এটা বলেন, তিনি বলেছেন যে আইনে তো কোনো বাধা নেই, কারণ তাদেরকে আপনি আটকাবেন কি করে? অ্যাবসলিউটলি রাইট। আমি হ্যাঁ, সে কারণে সে কথাটা বলেছে, তিনি এটা বলেননি যে আমি চাই তারা নির্বাচনে আসুক। এখন এই এই জায়গাতে দাঁড়িয়ে আপনার
আপনাদের বদিউল বক্তব্য। আলম সাহেব একবারেই শতভাগ সঠিক কথা বলেছেন। আমি তাকে ধন্যবাদ জানাই যে তিনি সাহস নিয়ে এই কথাটি বলেছেন। আসলে দেখেন, এই মুহূর্তে যদি একটা নির্বাচন হয়, আওয়ামী লীগ তো অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করবে। মানে আওয়ামী লীগ কিভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে না বা কিভাবে আটকাবেন, কিভাবে বাধা দিবেন? হুম। প্রথমত, আপনি আইনগতভাবে তাকে যদি অবৈধ ঘোষণা করতেন, তার নিবন্ধন বাতিল করতেন, তাকে নিষিদ্ধ করতেন, তাহলে আপনি লিগাল ওয়েতে বলতে পারতেন যে আওয়ামী লীগের আইনগতভাবে নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই। কিন্তু আমাদের বর্তমান যে অবস্থা, না আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন, না তাদের নিবন্ধন বাতিল করেছেন, না তাদের ব্যান করেছেন, কোনোটাই করেন নাই। বরঞ্চ হুম। আমরা নানান জায়গায় দেখতে পাচ্ছি আওয়ামী লীগের অনেক নেতা কর্মী সমর্থককে পুনর্বাসিত করা হচ্ছে, পুনর্বাসন দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়। তো এই যদি হুম। হয় অবস্থা, তাহলে তো আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে বা নির্বাচন করবে, এটা তো পরিষ্কার দেখতে পাচ্ছি আমরা। তো সেই এবং জায়গায় তো আমাদের অনেকে ক্ষোভ। এটাও মনে করে যে ঠিক আছে। অবস্থাতে তারা, যে অবস্থাতে আছে তারা বিভিন্ন পর্যায়ে এখনো শক্তিশালী নিয়ে আছে। আগে টাকা নিয়ে রাজনীতি করতে, এখন দিয়ে রাজনীতি করে, বাট দে আর স্টিল স্ট্রং। এখনো যদি নির্বাচন হয় তারা সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা আছে, এমন একটা অবস্থাতে আছে না, তারা। সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা এটা একবারেই টোটালি বোগাস একটা কথা। হ্যাঁ, সংখ্যাগরিষ্ঠতা তাদেরকে যেভাবে পাবে সহায়তা করা এটা হচ্ছে, কেউ আমরা সহায়তা বিশ্বাস যারা করি করা না। তারা করবে, হ্যাঁ, নির্বাচনও করবে আগের মতো। অভ্যস্ত মানুষের আগেও যেমন অভ্যাস নির্বাচন হয়ে গেছে, আমি তাদেরকে আমি মনে সহায়তা করি, করার সেই অভ্যাস তো চেঞ্জ হয়নি। আমি মনে করি তারা যদি নির্বাচন করতেও চায়, আমার ধারণা তারা আওয়ামী লীগের ব্যানারে অনেকেই করতে চাইবে না। আমার যেটা ধারণা, যেহেতু তাদের টাকা আছে, আবার তাদের নির্দিষ্ট একটা ভোট ব্যাংকও আছে। কারণ আওয়ামী লীগের মানে যারা ভোটার, সেটা যদি যত পার্সেন্টেই হোক, আমি ধরে নিলাম একবারে সর্বনিম্ন পার্সেন্টেজেই তাদের মানে সমর্থন রয়েছে, বা যারা তাদের ভোটার, তারা তো দেশে আছে। তাদেরকে তো আমরা দেশ থেকে উৎখাত করি নাই বা বিতাড়িত করি নাই, বা তাদেরকে দেশ হুম। ছাড়া আমরা করি নাই, তারা তো দেশে আছে। তো এই যে তাদের নির্দিষ্ট সংখ্যক একটা ভোটার, যেটা মিনিমাম একটা স্টেজ বা লেভেল যতই থাকুক না কেন, তারা তো আওয়ামী লীগকেই ভোট দিবে, বা তাদের সমর্থক বা হুম। তাদের লোকজন যারা, তাদেরকেই ভোট দিবে। তো সেই জায়গায় আমার যেটা ধারণা, আওয়ামী লীগের কোনো নেতাকর্মী যদি নির্বাচনে অংশগ্রহণ করতেই চায়, আমার যেটা ধারণা, মানে হয়তো তাদের টাকা আছে, সবই আছে, তারা বিভিন্ন রাজনৈতিক দলে ঢুকে টাকার বিনিময়ে হয়তো নমিনেশন কিনবে, নমিনেশন কিনে তাদের হয়ে যদি তারা তাদের নির্বাচন করবে, নির্বাচনের এরকম একটা করার কোনো সুযোগ সম্ভাবনা না আছে আমি থাকে, দেখতে পাচ্ছি। যদি তাদের কোনো সুযোগ না থাকে দেন, বাট তাদের এখন সুযোগ আছে যখন, সুযোগ তো যেমন। আছেই। আমার মানে আমি বলছি অধিকাংশ। আবার তাদের যেহেতু আইনগতভাবে এখনো বৈধতা আছে, আইনগতভাবে তারা নিষিদ্ধ না, নিবন্ধনও তাদের এখন পর্যন্ত স্টিল নাও Correct. মানে রয়েছে, সেই জায়গা থেকে সেটাই। তারা তো তো সেই নির্বাচন জায়গাতে, করবে। সেই জায়গাতে বদিউল আলম বাধা দেওয়ার মজুমদারের কোনো কথাতে সুযোগই নেই কেন আমাদের। আমরা আমরা হয়তো right, আমরা হয়তো রাজনৈতিক ভাবে তাদের প্রতিরোধ করতে পারি, তাদেরকে আমরা মানে রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে পারি, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আইনগত ভাবে তারা তো করতেই পারে। তখন আপনি কি বলবেন, তারা তো আইনের মানে আপনার ওই হাইকোর্ট রাইট, দেখাবে। সেই তখন জায়গাতে আইন সংস্কার আইনের প্রয়োজন। কাছে তখন আমরা হুম। আসলে কিছুই আমাদের বলার নেই। আরেকটি বিষয় দেখেন, এই যে আজকে নানান সংকটগুলো দেখা দিয়েছে, এবং এই যে বিতর্কটা, এই বিতর্কটা তৈরি হওয়ার পিছনে অন্যতম কারণ আমি মনে করি এই সরকারের পরিষ্কার কোনো রোডম্যাপ না থাকা, এই সরকারের পরিষ্কার কোনো কথা না থাকা, এই সরকারের পরিষ্কার এটা কোনো আপনি সিদ্ধান্ত বলেছেন, এটা বলেছেন, এই জনগণের সামনে সবকিছু নিয়ে উত্থাপন না আসলে করা। তাকে এই রোডম্যাপ দিলে পরে এই হয়তো সরকার আমরা যদি পরিষ্কার একটি যারা যাবো। রোডম্যাপ বা সিদ্ধান্ত জনগণের সামনে উত্থাপন করতো, পরিষ্কার ভাবে সেটাকে প্রকাশ করতো, পাবলিশ করতো, আমার যেটা ধারণা, আমার যেটা মনে হয়, আমি নিজেও ব্যক্তিগতভাবে মনে করি এই সরকারকে বাংলাদেশের জনগণ, রাজনৈতিক দলগুলো সর্বোচ্চ সময় দিত, সর্বোচ্চ। সেটা এমনও হতে পারে, অনেকেই বলা বলি করছে যে এরা 5 বছর থাকুক না, অসুবিধা নেই, কিন্তু এই 5 বছরে তারা কি করতে চাই, বাংলাদেশকে কোন জায়গায় নিয়ে যেতে চাই, সেটা আমাদের বলুক, আমরা জানতে চাই। এই সরকার যদি বলে আগামী 5 বছরে আমরা মালয়েশিয়া বা সিঙ্গাপুর বানানোর মতো একটা পাইপলাইন বাংলাদেশকে তৈরি করতে চাই, বা ওইরকম একটা রোড আমরা তৈরি করতে চাই, যে রোডে বাংলাদেশ চললে আগামী এত বছরের মধ্যে আমরা সিঙ্গাপুর কিংবা মালয়েশিয়া হয়ে যাবো ইনশাআল্লাহ, এরকম একটা রোড ম্যাপ তারা যদি জনগণের সামনে উত্থাপন করে, ওই স্যালুট। আমরা মানে স্যালুট জানাবো এই সরকারকে, সময় দিব, পর্যাপ্ত সময় দিতে প্রস্তুত। কিন্তু তারা নিজেরাও ধোঁয়াশার মধ্যে রয়েছে, জনগণকেও ধোঁয়াশার মধ্যে ফেলে দিয়েছে। একটা এই জায়গায় মূলত বড় ধরনের আপত্তিটা। আরেকটি আপনার বিষয় বলে কথা শেষ করবো, এটা অত্যন্ত জরুরি বলা দরকার। এই যে বিডিআর হত্যাকাণ্ড, পিলখানায় যে হত্যাকাণ্ড, এটা একটা নারকীয় হত্যাকাণ্ড ছিল ভারতীয় পরিকল্পনায়। এই হত্যাকাণ্ড নিয়ে দেখেন এই সরকার এখন এক ধরনের গড়িমসি শুরু করেছে। আমরা কিন্তু ধারাবাহিকভাবে এটা নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছি। গত বৃহস্পতিবার আমি স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে নিজে বৈঠক করেছি, নিজে তার সাথে কথা বলেছি প্রায় আধা ঘন্টার উপরে, এবং একটি স্মারকলিপিও তার হাতে আমি তুলে দিয়েছি। এবং ওই বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন যে হাইকোর্টের নাকি একটা এখানে মানে সিদ্ধান্ত রয়েছে, একটা জাজমেন্ট রয়েছে, যে একটা তদন্ত কমিটি করার। আসলে দেখেন, আমরা কিন্তু কেউ তদন্ত কমিটি চাই না। এর আগে 3টা তদন্ত কমিটি করেছিল হাসিনা, একটা তদন্ত কমিটি সঠিক কোনো রিপোর্ট দিতে পারে নাই, বিকজ তদন্ত কমিটি করলে ওই তদন্ত কমিটি ফাংশন করবে না। কারণ ওই তদন্ত কমিটি হবে একটা মাঝাভাঙা তদন্ত কমিটি, মেরুদণ্ডহীন কমিটি। এই কমিটি ওই আর্মির চিফকে মানে আপনার ওই জেরা করার মতো হিম্মত, সক্ষমতা কোনোটাই রাখবে না। আজকে যদি এই স্বরাষ্ট্র উপদেষ্টা তার আন্ডারে একটা তদন্ত কমিটি করে, এই তদন্ত কমিটি কতটুকু অগ্রগতি বা মানে সামনে আগাবে বলেন? এই তদন্ত কমিটি
স্বরাষ্ট্র উপদেষ্টাকেই তো সাহস নিয়ে যারা করতে পারবে না, আমি তো উপরে মানে বাধা দিলাম। সেই জায়গা থেকে আমরা মনে করি এই বিডিআর হত্যাকাণ্ডের একটা জাতীয় তদন্ত কমিশন গঠন করতে হবে, যে কমিশন অথরাইজ বাই বা অ্যাপ্রুভ বাই মহামান্য রাষ্ট্রপতি, তার ধন্যবাদ। সাইনে এটাকে গেজেটেড করতে হবে। এর বাইরে অন্য কোনো কমিটি করলে কোনো লাভ নেই, যেই লাউ সেই কদু। সেই জায়গায় আমি ধন্যবাদ। গতকালকেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বললাম, তারা বললো ভাই জি। আসলে তদন্ত কমিটি হওয়ারই সম্ভাবনা আছে। আমি বললাম এই ধরনের কমিটি হলে আমরা ছুড়ে ফেলে দেবো। জি, এই ধন্যবাদ। কমিটি আমি দেশের মনে মানুষ করছি যে মানবে না, একটা স্ট্রং কমিটি আমাদের দরকার। জি, সেনাবাহিনীর সেটা সাবেক বলে সদস্যরাও এসছেন, মানবে না, আপনাকে কেউই ধন্যবাদ। মানবে না। কারণ আজকে জি, দেখেন এরকম ধন্যবাদ, একটা ধন্যবাদ। নারকীয় হত্যাকাণ্ড, ফারুক হাসান, এই ধন্যবাদ। সরকার চেয়ারে বসার প্রথম কাজটি হওয়া উচিত ছিল এই বিডিআর এর জি, হত্যাকাণ্ডের জি, জি, পুঙ্খানুপুঙ্খ জি, একটা তদন্ত করা। এই তদন্ত করতে গেলেই হাসিনা আওয়ামী লীগ ফেসে যাইতো, তারা সর্বোচ্চ শাস্তির আওতায় আসতো। কারণ এই এই হত্যাকাণ্ডের এক জি, নম্বর জি, জি, আসামি শেখ হাসিনা, ঠিক আছে। এক ঠিক নম্বর। আছে, এটিকে তারা আপনি সেটাই গুরুত্ব করে। দিয়ে দেখছেন। জি, ধন্যবাদ।